আপনি কি জানেন এই মুহূর্তে আপনি এমন এক মহাবিশ্বে বসে আছেন যার প্রকৃত আকার আপনার মস্তিষ্ক কখনো কল্পনা করতে পারবে না। পৃথিবী আমাদের কাছে বিশাল মনে হয়, সূর্যকে আমরা অবিশ্বাস্য বড় ভাবি, কিন্তু সত্যি হলো পৃথিবী, সূর্য, এমনকি আমাদের পুরো সৌরজগৎও মহাবিশ্বের তুলনায় প্রায় অস্তিত্বহীন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এই মহাবিশ্ব আসলে ঠিক কতটা বড়। কিন্তু তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকম অসাধারণ ভিডিও আরও দেখতে। দেখুন, মহাবিশ্বের আকার জানার আগে আমাদের এই পৃথিবীর আকার সম্বন্ধে আগে জেনে নেওয়া যাক। আমরা পৃথিবীকে বিশাল মনে করি, কারণ এটাই আমাদের পুরো পৃথিবী, আমাদের বাড়ি। কিন্তু মহাবিশ্বের স্কেলে পৃথিবী প্রায় অদৃশ্য। পৃথিবীর ব্যাস প্রায় 12,742 কিলোমিটার। যদি একটা গাড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে একটানা পৃথিবীর ব্যাস বরাবর চলতে পারত, তাহলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে 5 দিনেরও বেশি সময় লাগতো। আবার পৃথিবীর বিষুবরেখা ধরে একবার পুরো চক্কর দিতে হলে প্রায় 40,075 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। পৃথিবীর আয়তনে প্রায় 71% অংশ জল এবং মাত্র 29% অংশ স্থলভাগ। অর্থাৎ আমরা যে বিশাল মহাদেশগুলো দেখি সেগুলো পৃথিবীর খুব অল্প অংশ। এবার আমরা আসি পৃথিবীর সব থেকে কাছের অবজেক্টকে, অর্থাৎ চাঁদ। চাঁদকে আমরা অনেক বড় মনে করলেও বাস্তবে এটা পৃথিবীর তুলনায় অনেক ছোট। চাঁদের ব্যাস মাত্র 3,474 কিলোমিটার, অর্থাৎ পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। চাঁদের ভেতরে প্রায় 50টা চাঁদ একত্র করলে পৃথিবীর সমান আয়তন হবে। পৃথিবীর ভরও চাঁদের তুলনায় 81 গুণ বেশি, তাই পৃথিবীর মাধ্যাকর্ষণও শক্তি অনেক বেশি। চাঁদকে অনেক কাছে মনে করলেও বা পার্থ বইতে এরকম দেখালেও বাস্তবে চাঁদ পৃথিবী থেকে গড়ে 3,84,400 কিলোমিটার দূরে অবস্থান করছে। এত দূরত্ব যে পৃথিবী ও চাঁদের মাঝখানে একটা লাইনে সবগুলো গ্রহ বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন সাজিয়েও কিছুটা জায়গা ফাঁকা থেকে যাবে। এবার আসি আমাদের নক্ষত্রের কথায়। পৃথিবী যতই বড় মনে হোক, সূর্যের সামনে এটা একটা ক্ষুদ্র বিন্দুর মতো। সূর্যের ব্যাস প্রায় 13.9 লাখ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় 109 গুণ। আয়তনের দিক থেকে সূর্যের ভেতরে প্রায় 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। ভরের দিক থেকে সূর্য পুরো সৌরজগতের মোট ভরের 99.86% ধারণ করে। অর্থাৎ সৌরজগতের সমস্ত গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু সবকিছু মিলিয়েও সূর্যের তুলনায় খুবই সামান্য। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 149.6 মিলিয়ন কিলোমিটার, যা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। এই মুহূর্তে নিশ্চয়ই আপনার সূর্যকে বিশাল মনে হচ্ছে, কিন্তু আপনাকে বলে দিই সূর্য কিছুই না। সূর্যকে আমাদের কাছে বিশাল মনে হলেও জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এটা একটা জি টাইপ মেন সিকোয়েন্স স্টার, অর্থাৎ এটা একেবারে সাধারণ মাঝারি আকারের নক্ষত্র। মিল্কি ওয়ে গ্যালাক্সিতে সূর্যের মতো বা তার থেকেও বড় নক্ষত্রের সংখ্যা কোটি কোটি। এর চেয়েও বড় রয়েছে রেড জায়ান্ট, রেড সুপার জায়ান্ট, ব্লু সুপার জায়ান্ট এবং সবচেয়ে বিশাল হাইপার জায়ান্ট নক্ষত্র। এবার যদি আপনি আরও জুম আউট করেন তাহলে আপনি পুরো সৌরজগৎকে দেখতে পাবেন। সৌরজগতে অনেক গ্রহ, তাছাড়া সৌরজগতের শেষে অ্যাস্ট্রয়েডের যে বেল্ট আছে, এইসব বাদ দিয়ে যদি 8টি গ্রহ পর্যন্ত সৌরজগতের সীমানা ধরা হয় তাহলে এর ব্যাস প্রায় 60 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। কিন্তু প্রকৃত সৌরজগৎ এর চেয়ে অনেক বড়। নেপচুনের পর রয়েছে কাইপার বেল্ট, তারপর স্ক্যাটার ডিস্ক, আর সবশেষে রয়েছে রহস্যময় ওর্ট ক্লাউড। বিজ্ঞানীদের ধারণা ওর্ট ক্লাউড সূর্য থেকে প্রায় 1 লক্ষ EU পর্যন্ত বিস্তৃত হতে পারে। অর্থাৎ পুরো সৌরজগতের ব্যাস দাঁড়ায় প্রায় 2 আলোকবর্ষ। আলোকবর্ষ হলো 1 বছরের আলো বিনা বাধায় যতটা পথ অতিক্রম করতে পারে। এখন যদি প্রশ্ন করা হয় এই বিশাল সৌরজগতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা রেডিও সিগন্যাল, অর্থাৎ আলোর গতিতে চলে একটা সংকেত পাঠানো হয়, তাহলে কত সময় লাগবে? যেহেতু রেডিও সিগন্যাল আলোর গতিতেই চলে, তাই সূর্য থেকে পৃথিবীতে আসতে লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। সূর্য থেকে নেপচুনে পৌঁছাতে লাগে প্রায় 4 ঘন্টা। কিন্তু যদি সৌরজগতের একেবারে বাইরের সীমা অর্থাৎ ওর্ট ক্লাউডের এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে সিগন্যাল পাঠানো হয়, তাহলে সেই সংকেত পৌঁছাতে লাগবে 2 বছর। আজ পর্যন্ত মানুষ সব থেকে দূরে যে মহাকাশযান পাঠাতে পেরেছে তা হলো ভয়েজার। 1977 সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করা ভয়েজার 1 আজ মানুষের তৈরি সবচেয়ে দূরের পৌঁছানো বস্তু। 2024 সালে মাঝামাঝি সময় এটা পৃথিবী থেকে প্রায় 170 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে রয়েছে, অর্থাৎ প্রায় 25.5 বিলিয়ন কিলোমিটার। এত দূরে যে আজ যদি পৃথিবী থেকে কোনো রেডিও বার্তা পাঠানো হয়, সেটা ভয়েজার 1-এর কাছে পৌঁছাতে প্রায় 24 ঘন্টা লেগে যাবে। 1990 সালের 14ই ফেব্রুয়ারি সূর্য থেকে প্রায় 6 বিলিয়ন কিলোমিটার দূরে পৌঁছে নাসা ভয়েজার 1-কে শেষবারের মতো পৃথিবীর দিকে তাকাতে বলেছিল। তখন সে একটা ছোট্ট ছবি তোলে, যেখানে পুরো পৃথিবী মাত্র একটা ক্ষুদ্র নীল বিন্দুর মতো দেখা যায়। সেই ছবিটি ইতিহাসে পেল ব্লু ডট নামে পরিচিত। সেই সময় ভয়েজার পৃথিবী থেকে মাত্র প্রায় 40 EU দূরে ছিল, আর সেই জায়গা থেকে 4 গুণেরও বেশি দূরে চলে এসেছে। ভয়েজার 1 এখন সূর্যের তুলনায় প্রতি সেকেন্ডে প্রায় 17 কিলোমিটার, অর্থাৎ ঘন্টায় প্রায় 61,000 কিলোমিটার বেগে ছুটে চলছে। প্রতি বছরে এটি প্রায় 3.5 EU বা পৃথিবী থেকে সূর্যের দূরত্বের 3.5 গুণ পথ অতিক্রম করে। অনেকেই মনে করেন ভয়েজার 1 ইতিমধ্যেই সৌরজগৎ ছেড়ে চলে গেছে। আসলে বিষয়টা একটু ভিন্ন।
2012 সালে এটা হেলিওপস অতিক্রম করে আন্তঃনাক্ষত্রিক অঞ্চলে প্রবেশ করে, অর্থাৎ সূর্যের সৌর বায়ুর প্রভাবের বাইরে চলে যায়। কিন্তু যদি সৌরজগতের প্রকৃত শেষ সীমানা হিসেবে ওর্ট ক্লাউড ধরা হয়, তাহলে ভয়েজার 1 এখনও সেই বিশাল মেঘের অনেক ভেতরে পৌঁছায়নি। বিজ্ঞানীদের হিসাবে ওর্ট ক্লাউডের ভেতরের প্রান্তে পৌঁছাতে এর আরও প্রায় 300 বছর লাগবে, আর সম্পূর্ণ ওর্ট ক্লাউড অতিক্রম করে সত্যিকারের অর্থে সৌরজগৎ ছেড়ে বেরিয়ে যেতে লাগবে প্রায় 30,000 বছর। কিন্তু ভয়েজার 1 এখনও 1 আলোকবর্ষ অতিক্রম করতে পারেনি। এবার যদি আপনি আমাদের এই বিশাল সৌরজগৎ থেকে বেরিয়ে আসেন, তাহলে সব থেকে কাছের নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টরি। এটা আলফা সেন্টরি নক্ষত্র ব্যবস্থার অংশ এবং পৃথিবী থেকে প্রায় 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত। প্রক্সিমা সেন্টরির চারপাশেও কয়েকটা গ্রহ আবিষ্কৃত হয়েছে, তাই এটিকে আমাদের নিকটতম পরিচিত সৌরজগৎ বলা হয়। যদি আজকের সবচেয়ে দ্রুতগতির মানব নির্মিত মহাকাশযানগুলোর একটা দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করা হয়, তবুও মানুষের জীবদ্দশায় পৌঁছানো সম্ভব নয়। বর্তমান প্রযুক্তিতে তৈরি কোনো মহাকাশযানই এত দ্রুত নয় যে কয়েক দশক বা শত বছরের মধ্যে সেখানে পৌঁছে যাবে। ভবিষ্যতে যদি আলোর গতির উল্লেখযোগ্য অংশে চলতে সক্ষম নতুন প্রযুক্তি তৈরি হয়, তাহলে হয়তো কয়েক দশকে পৌঁছানো সম্ভব হবে, কিন্তু বর্তমানে তা কেবল গবেষণা পর্যায়ে রয়েছে। ভয়েজার 1 বর্তমানে সূর্য থেকে দূরে ছুটে চলেছে প্রায় 17 কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে। এই গতিতে যদি সেটি প্রক্সিমা সেন্টরির দিকেই যেত, তাহলে সেখানে পৌঁছাতে প্রায় 73,000 বছর লাগতো। তবে বাস্তবে ভয়েজার 1 এর গন্তব্য প্রক্সিমা সেন্টরি নয়, এটা সম্পূর্ণ ভিন্ন দিকে এগিয়ে যাচ্ছে, তাই এটি কখনোই সেই নক্ষত্রমণ্ডলে পৌঁছাবে না। এবার যদি আপনি আরও জুম আউট করেন, তাহলে আপনি গোটা মিল্কি ওয়ে দেখতে পাবেন। আমরা কিন্তু মিল্কি ওয়ে সেন্টারে অবস্থান করছি না, আমরা কেন্দ্র থেকে প্রায় 26,000 থেকে 27,000 আলোকবর্ষ দূরে ওরিয়ান আর্ম নামে একটা ছোট সর্পিল বাহুর মধ্যে অবস্থান করছি। এই দুটি বড় সর্পিল বাহু, স্যাজিটেরিয়ান আর্ম এবং পার্সিয়াম আর্ম, এর মাঝামাঝি একটা অঞ্চল। মিল্কি ওয়ের ব্যাস প্রায় 1 লাখ থেকে 1,20,000 আলোকবর্ষ, অর্থাৎ আলোর গতিতে চললেও এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে 1 লক্ষ বছর সময় লাগবে। এই একটা গ্যালাক্সি রয়েছে আনুমানিক 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্র। এদের অনেকেরই নিজস্ব গ্রহমণ্ডল রয়েছে। সূর্যের মিল্কি ওয়ে কেন্দ্রকে একবার ঘুরে আসতে প্রায় 22.5 থেকে 25 কোটি বছর লাগে। এটাকে বলা হয় গ্যালাকটিক ইয়ার, অর্থাৎ ডাইনোসর যুগের পর থেকে সূর্য এখনও পুরো একটা চক্রও সম্পূর্ণ করেনি। এই বিশাল গ্যালাক্সি স্কেলে জুম আউট করলে আমাদের সূর্য আর আলাদাভাবে চোখে পড়ে না। এটা তখন 100 থেকে 400 বিলিয়ন নক্ষত্রের মধ্যে একটা সাধারণ মাঝারি আকারের নক্ষত্র হয়ে যায়। পৃথিবী, সৌরজগৎ সবকিছুই সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়। এবার যদি আরও জুম আউট করেন, তাহলে বুঝবেন মিল্কি ওয়ে কতটা ক্ষুদ্র। আমাদের গ্যালাক্সি মহাবিশ্বে একা নয়, বরং এটা একটা বিশাল মহাজাগতিক পরিবারের অংশ, যার নাম লোকাল গ্রুপ। এটা হলো মহাকর্ষের মাধ্যমে একসঙ্গে বেঁধে থাকা গ্যালাক্সিগুলোর একটা গুচ্ছ। এই লোকাল গ্রুপের ব্যাস প্রায় 1 কোটি আলোকবর্ষ, অর্থাৎ এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আলো যেতে প্রায় 1 কোটি বছর লাগে। লোকাল গ্রুপে মোট 100টিরও বেশি গ্যালাক্সি রয়েছে, তবে এদের মাত্র 3টি বড়, বাকিগুলো ছোট ডুয়ার্ফ গ্যালাক্সি। সবচেয়ে বড় গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমেডা, এতে প্রায় 1 ট্রিলিয়নেরও বেশি নক্ষত্র রয়েছে এবং এটি আমাদের মিল্কি ওয়ের থেকেও বড়। পৃথিবী থেকে দূরত্ব প্রায় 25.4 লাখ আলোকবর্ষ। দ্বিতীয় বৃহত্তম হলো আমাদের মিল্কি ওয়ে, আর তৃতীয় বৃহত্তম হলো ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সি, যেটাকে M33 বলে। এটা পৃথিবী থেকে প্রায় 27.3 লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এতে প্রায় 40 থেকে 60 বিলিয়ন নক্ষত্র রয়েছে। আরও অনেক দূরে জুম আউট করলে পুরো লোকাল গ্রুপটা একটা ছোট আলোর বিন্দুর মতো হয়ে যায়। তখন সামনে আসে ভার্গো ক্লাস্টার, যা একটা বিশাল গ্যালাক্সি ক্লাস্টার। ভার্গো ক্লাস্টার পৃথিবী থেকে প্রায় 53 থেকে 65 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ব্যাস প্রায় 1,50 লাখ আলোকবর্ষ। এখানে রয়েছে 1300 থেকে 2000-এরও বেশি গ্যালাক্সি। কিছু হিসেব অনুযায়ী ক্ষুদ্র গ্যালাক্সিগুলো সহ এই সংখ্যা আরও বেশি হতে পারে। এই ক্লাস্টারের কেন্দ্রে রয়েছে বিশাল উপবৃত্তাকার গ্যালাক্সি মেসিয়ার 87। এই গ্যালাক্সি কেন্দ্রে রয়েছে প্রায় 6.5 বিলিয়ন সূর্যের ভরের একটা সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। 2019 সালে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো সেই ব্ল্যাক হোল ছায়ার ছবি তুলেছিল, যা ইতিহাসের প্রথম ব্ল্যাক হোলের ছবি হিসেবে পরিচিত। এখন আপনি যদি আরও জুম আউট করেন, ভার্গো ক্লাস্টার সহ আশেপাশের অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার ধীরে ধীরে একসঙ্গে মিশে একটা অবিশ্বাস্য বিশাল কাঠামো তৈরি করে। এই বিশাল মহাজাগতিক অঞ্চলের নাম লানিয়াকেয়া সুপার ক্লাস্টার। হাওয়াইন ভাষায় লানিয়াকেয়া শব্দের অর্থ অপরিমেয় স্বর্গ। এই সুপার ক্লাস্টারের ব্যাস প্রায় 52 কোটি আলোকবর্ষ, অর্থাৎ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আলো যেতে 52 কোটি বছর সময় নেবে। লানিয়াকেয়ায় রয়েছে প্রায় 1 লক্ষ গ্যালাক্সি, যেগুলো আবার হাজার হাজার গ্যালাক্সি ক্লাস্টার ও গ্রুপে বিভক্ত। আমাদের লোকাল গ্রুপ, ভার্গো ক্লাস্টার এবং আশেপাশে আরও অসংখ্য ক্লাস্টার সবই এই বিশাল কাঠামোর অংশ। আমরা যদি এত দূর থেকে তাকাই, তাহলে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি আর আলাদা করে দেখাই যাবে না। পুরো লোকাল গ্রুপ কেবল একটা ক্ষুদ্র বিন্দু হয়ে যাবে। যে পৃথিবীতে আমরা এত বড় মনে করি, সেটার অস্তিত্ব এখানে সম্পূর্ণ অদৃশ্য। এবার যদি আপনি আরও জুম আউট করেন, তখন লানিয়াকেয়ার মতো অসংখ্য সুপার ক্লাস্টার একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা বিশাল মহাজাগতিক জাল তৈরি করে। বিজ্ঞানীরা একে বলেন কসমিক ওয়েব। এটা আসলে মহাবিশ্বের সবচেয়ে বড় পরিচিত কাঠামো। এখানে গ্যালাক্সিগুলো সমানভাবে ছড়িয়ে নেই, বরং তারা দীর্ঘ ফিলামেন্ট বা সুতো সদৃশ বিশাল রেখার উপর অবস্থান করে। প্রতিটা ফিলামেন্টের দৈর্ঘ্য শত শত কোটি আলোকবর্ষ পর্যন্ত হতে পারে।
এই ফিলামেন্টগুলো সংযোগস্থলে থাকে বিশাল বিশাল গ্যালাক্সি ক্লাস্টার, যেখানে হাজার হাজার গ্যালাক্সি একত্রিত হয়েছে। আর এই ফিলামেন্টগুলোর মাঝখানে রয়েছে বিশাল কসমিক ভয়েড, এমন অঞ্চল যেখানে প্রায় কোনো গ্যালাক্সিই নেই। অনেক ভয়েডের ব্যাস 10 থেকে 30 কোটি আলোকবর্ষ, আবার কিছু আরও বড়, শত শত কোটি আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত। এবার যদি আপনি আরও জুম আউট করেন, তাহলে যে আমরা মহাবিশ্বের সেই অংশটুকুই দেখতে পাই যেখানে বিগ ব্যাংয়ের পর থেকে আলো আজ পর্যন্ত আমাদের চোখে পৌঁছানোর সময় পেয়েছে। একে বলা হয় পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব বা অবজারভেবল ইউনিভার্স। এর ব্যাসার্ধ প্রায় 46.5 বিলিয়ন আলোকবর্ষ এবং সম্পূর্ণ ব্যাস প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। এই বিশাল অঞ্চলের মধ্যে রয়েছে আনুমানিক প্রায় 2 ট্রিলিয়ন গ্যালাক্সি। প্রতিটা গ্যালাক্সিতে আবার কোটি কোটি থেকে ট্রিলিয়ন ট্রিলিয়ন পর্যন্ত নক্ষত্র রয়েছে। এই নক্ষত্রগুলোর চারপাশে ঘুরছে অগণিত গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু এবং আরও অসংখ্য মহাজাগতিক বস্তু। শুধু দৃশ্যমান নক্ষত্রের সংখ্যায় প্রায় 10^22 থেকে 10^24 এর মধ্যে হতে পারে, অর্থাৎ পৃথিবীর সব সমুদ্রতটের সমস্ত বালুকণার সংখ্যার চেয়েও বেশি। কিন্তু এখানেই শেষ নয়। এই 93 বিলিয়ন আলোকবর্ষ বিস্তৃত অঞ্চলই পুরো মহাবিশ্ব নয়। এটা কেবল সেই অংশ যেখানকার আলো 13.8 বিলিয়ন বছরের মহাজাগতিক ইতিহাসে আমাদের কাছে পৌঁছাতে পেরেছে। এর বাইরে মহাবিশ্ব রয়েছে, কিন্তু সেখানকার আলো এখনও আমাদের কাছে পৌঁছায়নি, তাই আমরা সেটিকে দেখতে বা সরাসরি পর্যবেক্ষণ করতে পারি না। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা পৃথিবী থেকে শুরু করে যে অবিশ্বাস্য যাত্রা করলাম, সেটা শেষ পর্যন্ত সম্ভবত সমগ্র মহাবিশ্বে মাত্র একটা ক্ষুদ্র পর্যবেক্ষণযোগ্য বুদবুদ। এর বাইরে কি আছে, মহাবিশ্বের প্রকৃত আকার কত বড়, বা এটা অসীম কিনা, এসব প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের প্রকৃত আকার এখনও অজানা। এটা সীমাহীন হতে পারে, আবার এতটাই বিশাল হতে পারে যে তার শেষ আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব হবে না। বর্তমান পর্যবেক্ষণের ভিত্তিতে কিছু গবেষণায় ধারণা করা হয়, যদি মহাবিশ্বের একটা শেষ থেকেও থাকে, তবে সেটা পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের চেয়ে অত্যন্ত প্রায় 250 গুণ বড় হতে পারে। সেই হিসেবে এর ব্যাস হতে পারে কমপক্ষে 23 ট্রিলিয়ন আলোকবর্ষ। তবে এটা একটা নিম্নসীমার ধারণা। আসল আকার এর চেয়ে অনেক বড় হতে পারে, এমনকি অসীমও হতে পারে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, আমরা হয়তো কোনোদিনই এর উত্তর জানতে পারবো না। ধরুন মানব সভ্যতা আরও 1 কোটি বছর টিকে থাকলো, আমাদের প্রযুক্তি আজকের তুলনায় কোটি গুণ উন্নত হয়ে গেল, তবুও আমরা পুরো মহাবিশ্ব দেখতে পারবো এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ সমস্যাটা প্রযুক্তির নয়, পদার্থবিজ্ঞানের নিয়মে। মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এবং অনেক দূরে গ্যালাক্সি আমাদের থেকে এত দূরে সরে যাচ্ছে যে তাদের আলো কখনোই আমাদের কাছে পৌঁছাতে পারবে না। অর্থাৎ মহাবিশ্বের একটা বিশাল অংশ চিরকাল আমাদের দৃষ্টির বাইরে থাকবে। আমরা যতই উপেক্ষা করি না কেন, সেই অঞ্চল সম্পর্কে সরাসরি জানার সুযোগ হয়তো কখনোই আসবে না। এই বিশাল মহাবিশ্বের তুলনায় আমাদের পৃথিবী প্রায় অদৃশ্য। পৃথিবীর তুলনায় মানুষ এতটাই ক্ষুদ্র যে মহাকাশ থেকে আমাদের অস্তিত্বই দেখা যায় না। আর যখন পুরো পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের কথা ভাবি, তখন আমাদের সূর্য, মিল্কি ওয়ে, এমনকি পুরো লানিয়াকিয়া সুপার ক্লাস্টারের একটা ক্ষুদ্র বিন্দুর মতো। তবু এই ক্ষুদ্র নীল গ্রহের উপর দাঁড়িয়েই মানুষ এমন একটা মহাবিশ্বে বোঝার চেষ্টা করছে যার প্রকৃত আকার হয়তো চিরকালই আমাদের অজানা থেকে যাবে। হয়তো এটাই মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সত্য। আমরা অবিশ্বাস্য রকম ছোট, কিন্তু আমাদের কৌতূহল প্রায় সীমাহীন। আপনার কেমন লেগেছে এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানান। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।